आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। टूटे तो टूटे तेरी बाहों में ऐसे, जैसे शाखों से पत्ते बेहया, बिखरे तुझी पे और सिमटे तुझी में, तू ही मेरा सब ले गया। ना फिकर ना शर्म ना लिहाज, एक बार आया फिर जर्रे जर्रे में दीदार आया है, फिर जर्रे जर्रे में दीदार आया है, बेहद और बेशुमार आया है। মুখের রং বদলায় আফ্রিদের। নীলাভ মণিজোড়া কেমন অদ্ভুত লাগছে, ঘোর নেশা। রুমের ভেতর ওয়াইন শপ রয়েছে, সেখান থেকে একটা হুইস্কির বোতল তুলে নিল। দাঁত দিয়ে ছিপি খুলে প্রায় অর্ধেকটা শেষ করে বলে, আজকে তো কিছু করবোই, কেউ আমাকে আটকাতে পারবে না, নয়তো আমার এত পরিশ্রম বৃথা যাবে। তুই চাইলে চকলেট এখন খেতেই পারিস, নয়তো আমি খেয়ে দিই। 2 কদম পিছিয়ে গেল ন্যান্সি। কাইটেনকে শক্ত করে জড়িয়ে রেখেই বলল, লজ্জা করে না একটা বিড়ালের সামনে অশ্লীল কথা বলছেন? তীক্ষ্ণ দৃষ্টিতে কাইটেনের দিকে তাকালো আফ্রিদ। ম্যাও ম্যাও করে উঠল কাইটেন। আফ্রিদ আদেশ স্বরূপ বলল, এই কাইটান, কান বন্ধ করো, আমার রুম থেকে বের হও। ভোলা ভালা কাইটেন কিছুই বুঝল না। আফ্রিদ ধমকের সুরে বলল, এই শালা নাম কোল থেকে, এখন তোর আম্মু আমার কোলে উঠবে। চট করে নেমে গেল ন্যান্সির কোল থেকে, আবারও নিজের জায়গায় বাস্কেটে চলে গেল। আফ্রিদের আশ্চর্য মার্কা কথাগুলো শুনে আরেক দফা চমকে ওঠে। ভুবন ফোলানো হাসিটা ওষ্ঠের কোণে খেলে গেল আফ্রিদের। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, কাইটান, খুব শীঘ্র আমি তোর জন্য বউ নিয়ে আসবো। থর থরিয়ে কাঁপছে ন্যান্সি। আফ্রিদকে ভীষণ ভয় পায় সে। কি এখনো কিছু করলাম না তার আগেই? চুপ করুন অশ্লীল লোক, আমি বলছিলাম আমার ঘুম পাচ্ছে, চকলেটগুলো সরান। আফ্রিদ কি কথা শোনে, এবারেও শুনল না। आज की रात मजा हुस्न की आंखों से लेंगे। ভুলভাল গান শুনে আর আফ্রিদের অদ্ভুত আচরণে জান যায় যায় অবস্থা ন্যান্সির। ফাঁকা ঢোক গিলে বলল, আমি চললাম। দৌড়ে দরজার কাছে যায়, অথচ দরজা লক করা। উদরে হাতের স্পর্শ পেতেই পিঠের শির দাঁড়াবে শীতল রক্তস্রোত গড়িয়ে গেল বোধহয়। আঁখিদয় খিচিয়ে বুঝে নিল ন্যান্সি। আর কি বাঁচতে পারবে বেহারা লোকটার থেকে? তুই তো গেলি বান্দিয়ে জান কি বাচ্চা। বাইরে প্রকৃতি যেন ক্ষুব্ধ আকাশ থেকে ঝরে পড়ছে ধুমধারাক্কা বৃষ্টি। চারপাশে গাছপালা একটানা ধই ধই করে কেঁপে উঠছে। বাতাসের ঝাপটায় উঠেছে ঝোড়ো হাহাকার। কিন্তু এহসান মঞ্জিলের ভেতরে বাইরের অস্থিরতার বিন্দু মাত্র সাড়া নেই। রমণীর বুকের ভিতরে দুরু দুরু কাঁপন, শ্বাস যেন আটকে আসছে। কোথায় যে তার ওড়নাটা পড়ে গেছে সে নিজেও জানে না। মনে মনে সন্দেহ জন্মায়, নিশ্চয়ই বিছানা থেকে দূরে ফেলেছে। নষ্ট পুরুষটি ইচ্ছে করেই ওড়নাটা সরিয়ে এক টানে খুলে নিয়েছিল। চোখ তুলে তাকাতে পারে না সে। ওই নীলাভ দৃষ্টি যেন সর্বনাশের ঘূর্ণি, যেখানে ডুবে গেলে আর ফেরার উপায় নেই। নির্লজ্জ পুরুষটি প্রথমে জোর করে বিয়ে করেছে, আর এখন সেই জোরেই চাইছে বাসরের অধিকার আদায় করতে। রমণীর অন্তরের ভেতর জ্বালা ধরেছে, ভয় লজ্জা ঘৃণা সব মিলেমিশে মনে মনে কেবল বকুনি দিচ্ছে সে, অথচ মুখে একটুও শব্দ বেরোচ্ছে না। নরম তুলতুলে বিছানায় ন্যান্সির উপর নিজের সম্পূর্ণ ভার ছেড়ে শুয়ে আছে আফ্রিদ এহসান। পরনে শুধু কালো রঙের ট্রাউজার প্যান্ট ছাড়া কিছুই নেই। চোখ দুটো শক্ত করে বুজে রেখেছে ন্যান্সি, তাকাবে না মোটেও। আফ্রিদ চোখে হাসে। ভীতু মেয়েটা তার মাথা খারাপ করে দিচ্ছে, ছুঁতেও পারছে না, আর না ছুঁয়েও থাকতে পারছে না। ছুঁয়ে দিলে যদি ঝরে পড়ে তবে কাকে জ্বালাবে?
লালচে গালে নাক ঘষে আফরিদ। এই মেয়ের সব কিছু ভালো লাগে তার, বিশেষ করে লালচে গালগুলো মারাত্মক টানে তাকে। পরপর গালে চুমু খায়। শিউরে ওঠে ন্যান্সি, ফাঁকা ঢোক গিলছে একের পর এক। গাল লাল কেন? ন্যান্সি রিনরিনে গলায় বলল। জানি না। আফরিদ শুনল। অতঃপর কিয়তক্ষণ চলল নীরবতা। তবে থামেনি আফরিদ এহসান। গালে কুটকুট করে কামড় বসায়। ব্যথায় অস্ফুট স্বরে আওয়াজ করে মেয়েটা, ছটফট করতে ছাড়া পেতে। কিন্তু নষ্ট পুরুষ তাকে ছাড়তে চায় না মোটেও। শোন না। গলা ভেজায় ন্যান্সি, বরাবরের ন্যায় ফিসফিসিয়ে বলল, সরুন আপনি। পরে। আফরিদের নির্বাক জবাব। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। আফরিদ ন্যান্সির উদরে স্পর্শ করতে থাকে। জিজ্ঞাসু কণ্ঠে শুধায়, আম্মাবু দেশে নাকি বিদেশে? মানে? বাল, তোর বাপ মা দেশি মাল নাকি বিদেশি মাল? চমকে ওঠে ন্যান্সি, তড়ি ঘড়ি করে বলল, বাংলাদেশের এটা কি জানেন না? চোখ পাকিয়ে তাকালো আফরিদ। দৃষ্টি নত হয়ে আসে ন্যান্সির। মেজা ছাড়াচ্ছে আফরিদ। এক কথা বারবার জিজ্ঞাসা করতে পারে না সে। বরাবরই অধৈর্য পুরুষ সে। কিন্তু কিভাবে যে বউয়ের বেলায় ধৈর্য ধরেছে তা একমাত্র খোদা তালাই বলতে পারবেন। আমি কি জিজ্ঞেস করছি তোর প্রতিবেশী বাপ মায়ের কথা? আমি তোর বায়োলজিক্যাল ফাদার আর মাদারের কাহিনী জানতে চাইছি। চট করে উঠে বসল আফরিদ। থমথমে মুখ করে তাকালো ন্যান্সির নাজুক মুখ পানে। মুহূর্তের মধ্যে মেজাজ ঠান্ডা হয়ে আসে। নৈশব্দে ঠোঁট ফুলিয়ে উঠে বসেছে মেয়েটা। আফরিদ একগাল হেসে বলল, বল না। মনে নেই ওদের, মুখ অস্পষ্ট। আফরিদ ভ্রু কুচকে নিল। পরক্ষণেই মজার ছলে আওড়ালো, আমার এখন একটা জিনিস মন চাচ্ছে, জানিস কি? প্রশ্নবিদ্ধ নয়নে মুখ তুলে তাকায় ন্যান্সি। আফরিদ লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, রে। এক লাফে বিছানা ছিঁড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। এই পুরুষ বলে কি? নিজের স্ত্রীকে কেউ এসব বলে? ন্যান্সিকে ভয় পেতে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে আফরিদ। তার হাসি যেন থামতেই চাইছে না। তাকে হাসতে দেখে আরও ভয় লাগছে। এখনই বোধহয় মাইমুনা এহসান গদগদ কণ্ঠে ডেকে উঠবেন, বাট হোয়াট হ্যাপেন্ড? চুপ করুন, হাসতেন কেন? এক্ষুনি সবাই চলে আসবে। আফরিদ নিশ্চুপ, ভ্রু বাঁকালো তৎক্ষণাৎ। রুম সাউন্ড প্রুফ, কোনো শব্দ যাবে না। ন্যান্সি থাকলো না, চলে গেল কাইটানের কাছে। কোলে তুলে বসে পড়ল ফ্লোরে। কাইটান জেগে উঠেছে, তাকে খাওয়ানো প্রয়োজন। আফরিদ তাকিয়ে আছে নির্নিমেষ, পলক ফিরছে না একদম। অসভ্য দৃষ্টি চলে যাচ্ছে ওড়নাবিহীন বক্ষ ভাঁজে। কবে থেকে যে তার চোখ দুটো এত লজ্জা হয়েছে সেটাই তো টের পেল না। কি আশ্চর্য ব্যাপার! নিশ্চয়ই এই বউ তাকে কালা জাদু করেছে। আই শালে, তুই আমার কালো জুতো করছো কেন? ধমকেশ্বরে কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো ন্যান্সি। বোঝার চেষ্টা করে নষ্ট পুরুষের অভিব্যক্তি। আমি কেন আপনাকে কালো জাদু করতে যাব? আফরিদ গভীরভাবে চোখ বুলিয়ে ন্যান্সির ঠোঁট পরক করে। কিভাবে ঠোঁট এলিয়ে কথা বলছে সে! কথা বলার সময় চোখ দুটো গোল হয়ে আসে। আফরিদের মন উড়ু উড়ু করছে। বসা থেকে উঠে এসে ধপাস করে বসে পড়ল ন্যান্সির পাশে। একটা কথা বলি। ন্যান্সির দুই ধারে মাথা দোলায়। আফরিদ ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, আমার বুকে একটু মাথা রাখো। শোনো হৃদস্পন্দন, মাংসপিণ্ডটা তুমি ছাড়া কিছুই বোঝে না। নিশ্চুপতার ভেতরেও এক অদৃশ্য ঢেউ বয়ে চলেছে। নষ্ট পুরুষটির প্রেমময় বাক্য যেন বৃষ্টির টুপটাপ ফোটার মতন গিয়ে আছড়ে পড়ছে ন্যান্সির অন্তরে। বুক কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। নিষ্পলক নয়নে সে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই দৃষ্টিতে ভয় নেই, আছে অচেনা অদ্ভুত মাদকতা। আফরিদা এহসানের চোখে এক অদ্ভুত ঘোর চাহনির গভীরতা ন্যান্সির বুকের ভেতর কাঁপুনি তোলে। ধীরে ধীরে ঝুঁকে আসে সে, ঠোঁটের দিকে এগোতে থাকে নিশ্চুপ অদ্ভুত ভঙ্গিতে। ঠিক সেই মুহূর্তে পাশের কাইটান বিড়ালটিও ম্যাও ম্যাও করে ওঠে। ন্যান্সির ভিতরে আতঙ্ক আর অজানা শিহরণ জড়িয়ে ধরে। ঠোঁট ছোঁয়ানোর আগে নষ্ট পুরুষটি নির্লিপ্তভাবে ট্যাপ চকলেট মুখে পুরে নেয়। চমকে ওঠে ন্যান্সি, ঘোর কাটল তার। পালাতে চায় কিন্তু আর সময় পায় না। আফরিদের উষ্ণ ওষ্ঠ আঁকড়ে ধরা মাত্রই শরীরটা ঝুঁকে পড়ে ফ্লোরে। ন্যান্সির দুই হাত ছটফট করে, হৃৎপিণ্ড দ্রুত লাফায়, অথচ প্রতিরোধ যেন অর্ধেকেই হারিয়ে যায়। পাশে বসে থাকা বিড়ালটি নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকে ম্যাও ম্যাও
হাত বাড়িয়ে নখের সাহায্যে টেনে ধরে ন্যান্সির চুল। আফ্রিদ দিশেহারা, বাঁধনহারা, নিজেকে ছেড়ে দেয় পাগলাটে ঘোড়ার মতো। অশ্লেষে চুষে শুষে নেয় প্রেম সুধা। অবাধ্য হাত দুটো জাপটে ধরে তার ধেনুকের মতন তনু। আকস্মিক আফ্রিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ন্যান্সি। হেসে ফেলল আফ্রিদ। গা জ্বলে উঠল ন্যান্সির। তীব্র রাগ নিয়ে আওড়ালো, সবসময় সুযোগে থাকেন তাই না? এমন করেন কেন? কি করেছি আমি? ঠোঁট উল্টায় আফ্রিদ আহসান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ন্যান্সির দিকে। ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। কোকড়ানো চুলে হাত বোলাতে বোলাতে বলল, তুই শরীরের ডার্টি মার্কা রক্ত আমার শিরা উপশিরা চলমান, তাই প্রতিশোধ নিচ্ছে, যাতে আর কোনোদিন কাউকে নিজের কারেন্টওয়ালা রক্ত দিয়ে ভেতরে কারেন্ট জাগাতে না পারে। যুক্তিহীন কথায় আবারও বোকা বনে গেল ন্যান্সি। কোন দুঃখে যে এই নষ্ট পুরুষকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল, নিজের কপালে নিজেই দুঃখ ডেকে এনেছে সে। কাইটান আবারও ম্যাও ম্যাও করে উঠল। অসহায় চোখে তাকায় ন্যান্সি। কাইটান বোধ হয় ন্যান্সির দুঃখটা বুঝতে পারল, তাই তো আফ্রিদকে গালি দিচ্ছে। শালা লুচ্চা, খালি উল্টাপাল্টা কাজের ধান্দা তোর। আর একবার আমার আম্মুর কাছে আইসা দেখ, তোরে কামড়ায় খায় ফেলাম আমি। কিন্তু আফসোস, চেয়েও মুখ খুলে বলতে পারল না কাইটান। বজ্রপাতের শব্দে কেঁপে উঠল চারিদিক, যেন আকাশও অস্থিরতার কথা বলে দিচ্ছে। শেষ তীব্র শব্দে শিউরে উঠল ন্যান্সির অন্তর। ঘরের ভিতরে দুষ্ট পুরুষ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। তাকে কাছে গিয়ে বসার কোনো ইচ্ছে ন্যান্সির নেই। বুকের ভেতর অস্থিরতা জমে উঠেছে ঢেউয়ের মতো। কি করবে এখন? ঠিক তখনই গম্ভীর কণ্ঠে শোনা গেল আফ্রিদের গলা। দাঁড়িয়ে থাকবি সারা রাত? নিরুত্তর ন্যান্সি। তার নীরবতা বিক্ষুব্ধ বাতাসের মতো নিস্তব্ধ ঘরে ভেসে থাকে। ন্যান্সি পায়ের নখ দিয়ে খুঁড়তে লাগলো ফ্লোরে। আফ্রিদ প্রত্যুত্তরে কিছু শুনতে না পেয়ে চোখ তুলে তাকালো। আবারও প্রশ্ন করল, এবার কণ্ঠটা একদম শান্ত। কি হলো, আয়। ন্যান্সির চোখের পাতা কেঁপে ওঠে, ধীরে মাথা তোলে। দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে এক ঝলক তাকিয়ে মৃদু স্বরে বলে উঠল, আপনার কাছে শুলেই আপনি কিছু না কিছু করতে চান। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তোলে আফ্রিদ আহসান। চোখে খেলা করা আফ্রিদের দুষ্টু হাসি চোখ এড়াল না ন্যান্সির। আফ্রিদ হাসে, কি অতক্ষণ তাকিয়ে আছে নির্নিমেষ। শান্ত সুরে আশ্বস্ত করে আফ্রিদ, কিছু করবো না, চলে আয়। একটু দ্বিধা, তারপর ন্যান্সি পদক্ষেপ ধীরে ধীরে বিছানার দিকে এগোয়। কাছে যেতেই আফ্রিদ দুই হাতে তাকে টেনে নেয় আপন আলিঙ্গনে। বাহুবন্ধনে বন্দি করে ফেলে অনায়াসে। কানে ফিসফিসিয়ে বলে, নরম নরম গরম গরম বান্তি যান কি বাচ্চা। কথাগুলো যেন মায়াবী যন্ত্রের মতো ভেসে আসে। কথাগুলো যেন মায়াবী মন্ত্রের মতো ভেসে আসে। মুহূর্তেই চাদরের নিচে ঢেকে যায় তাদের দুইজনের দেহ। কি অদ্ভুত এক জাদুতে ন্যান্সির সমস্ত অস্থিরতা মিলিয়ে যায়। বুক ভরে আসে নিস্তব্ধ শান্তি। আর অল্প পরেই সে ডুবে যায় গভীর ঘুমে, যেন ঝড়ের রাতও তার ক্লান্ত আত্মাকে আর ছুঁতে না পারে। আফ্রিদ ঘুমন্ত মায়াবীর কপালে চুমু খায়, নিশাতুর কণ্ঠে শুধায়, কবে আমার হবি হ্যাঁ না? তোকে জোর করে আমার করতে ইচ্ছে করে, যদি ব্যথা পাস। ধাত, বাল বাল বাল, ব্যথা দিতে পারবো না, আবার ছুঁয়ে থাকতে পারবো না। ইয়া খোদা, অ্যাঞ্জেলিনাকে আমার জন্য পাগল করে দাও, এরপর লতুপতু করার সুযোগ দাও। আমি আফ্রিদ আহসান, তোমার মসজিদে কোণে কোণে 1000 টাকা দিব। রুমে ঘুমন্ত অবস্থায় রয়েছে কল্পনা। তার ফোঁস নিঃশ্বাস বলে দিচ্ছে সে গভীর ঘুমে ডুবে আছে। নীলাদ্রি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধূর্ত লোকটা এগিয়ে গেল জানালার দিকে, চুপচাপ কাউকে খোঁজে। আড়ালে দাঁড়িয়ে আছে কেউ একজন, ওই তো দূরে রয়েছে। নীলাদ্রি বাঁকা হাসলো, চুপচাপ আবারও কাবাডের কাছে এগিয়ে গেল। কাবাড খুলে কালো রঙের ব্যাগটা বের করে নিয়ে আসে। আবারও জানলার কাছে এগিয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা লোকটার উদ্দেশ্যে ব্যাগটা ছুঁড়ে ফেলল। তড়িঘড়ি করে ব্যাগটা তুলে নিল আগন্তুক। হাতের ইশারায় সালাম জানিয়ে চুপচাপ বেরিয়ে গেল। নীলাদ্রি শান্ত হলো। তৎক্ষণাৎ কাঁধে হাতের স্পর্শ পেতেই হকচকিয়ে গেল। কল্পনা জেগে গিয়েছে। নীলাদ্রিকে জানলার কাছে দেখে সন্দিহান কণ্ঠে শুধায়, তুমি এখানে কি করছো আর এত রাতে জানলা কেন খুলেছো? নীলাদ্রি মেয়েদের বেশি প্রশ্ন করার স্বভাবটা মোটেও পছন্দ করে না। আহা, কল্পনা দেখতেছো তো দাঁড়িয়ে আছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? কল্পনা আবারও শুধোয়, সেটাই তো জিজ্ঞেস করছি, এত রাতে দাঁড়িয়ে আছো কেন?
নীলাদ্রি তপ্ত নিঃশ্বাস ছেড়ে আওড়ালো। ঘুম আসছিল না তাই। কল্পনা নির্লজ্জের মতো হাসল। নীলাদ্রির বুকে হাত বোলাতে বোলাতে বলল, তাহলে বিছানায় এসো, তোমার ঘুমের ব্যবস্থা না হয় আমিই করে দিচ্ছি। নীলাদ্রি বিরক্ত হলো। গায়ে পড়া মেয়েগুলোকে দেখলে জুতো পেটা করতে ইচ্ছে করে তার। এগুলো শুধু সারা দিন থাকে বিছানায় যাওয়ার জন্য, সুযোগ খুলতে থাকে সব সময়। যদি কল্পনা তার বউ না হতো তাহলে এক্ষুনি গলা কেটে ফেলতো, মোটেও হাত কাঁপতো না তার। কল্পনা জোরপূর্বক তাকে টেনে নিয়ে গেল বিছানার দিকে। নীলাদ্রির ধূর্ত মস্তিষ্ক চিন্তায় আছে, কাজটা আদতেও কি ঠিকঠাকভাবে করতে পারবে, নাকি কোনো ঝামেলা হবে। আসলে নীলাদ্রির উচিত ছিল নিজে গিয়ে কাজটা করা। এত দুশ্চিন্তা নেওয়া যাচ্ছে না, খুব শীঘ্রই ব্যবস্থা করতে হবে। আফিয়া হায়দার রান্না করতে ব্যস্ত। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেছেন মামুন হায়দার। কোথায় গেছেন কাউকে বলেননি, কিন্তু বলেছেন একটা জরুরি কাজ আছে, তাই যেতে হয়েছে। নিজের রুম থেকে বেরিয়ে এলো তন্নি। তারা এখন কুমিল্লায় থাকে, এই কথাটা দুই একজন ছাড়া আর কেউই জানে না। মা শুনো। হ্যাঁ বল। কড়াইতে তেল ঢালতে ঢালতে বললেন আফিয়া হায়দার। তন্নি মিনমিনে গলায় বলল, আম্মু, গতকাল পৃথ্বী ভাইয়ার এসেছিল। ব্যস্ত হাতটা থেমে গেল আফিয়া হায়দারের। তিনি পৃথ্বীকে চেনেন, এদের বন্ধু হয় শুনেছে। পৃথ্বী এখানে? তন্নি খানিকটা অস্বস্তি নিয়ে বলল। আমার সাথে দেখা করেছিল। বিস্মিত কণ্ঠে শুধন আফিয়া হায়দার। কেন, কি বললো তোকে? তন্নি চাপা দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া ইলহাম আপুর কথা জিজ্ঞেস করেছিল। কপাল কুঁচকে এলো আফিয়া হায়দারের। কি জিজ্ঞেস করলো? আপুকে খুঁজছেন, বলল আমরা কেন তাকে ফেলে চলে এলাম, আরো অনেক কিছু। তুই কি বললি? আমি যেটা সত্যি সেটাই বলেছি। চমকে উঠে আফিয়া হায়দার থাপ্পড় বসালেন তন্নির মাথায়। বলদ নাকি তুই, কিছু বুঝিস না? এখন যদি ওই গুন্ডাটা লোক নিয়ে এখানে চলে আসে? মলিন মুখ করে তাকালো মায়ের দিকে। সে ভুলটা কি করলো? সত্যি বলা কি ভুল? আফিয়া হায়দার কপাল চাপড়াচ্ছে। মামুন হায়দার আসলে সব কিছু বলতে হবে ওনাকে। যদি আবারও তাদের এই ইলভামের জন্য এই কুমিল্লাও ছাড়তে হয়, তখন কি করবে? অদূরে বড় গাছের পাশে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে এলো একজন ভদ্রলোক, তার নাম মনসুর আহমদ। রাস্তা পার করে একটা ব্যাগ নিয়ে এগিয়ে গেলেন মামুন হায়দার। সেই ব্যাগটা লোকটার হাতে তুলে দিতে দিতে বললেন, এটাতে সব ডিটেইলস আছে। লোকটা কালো ব্যাগে ভালো করে দৃষ্টি বুলিয়ে সন্দিহান কণ্ঠে বলল, সব ঠিকঠাক আছে তো? মামুন হায়দার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আওড়ালো, আমার যতটুকু করার ছিল আমি ততটুকুই করে এসেছি এত বছর ধরে। এরপর যদি আমাকে দোষারোপ করা হয় তবে আমি মানব না। বাঁকা হাসলো ভদ্রলোক, বিদ্রুপ স্বরে বলল, তারপরও তো ধরে রাখতে পারলে না পাখি পাকার পার্ক। মামুন হায়দার কথা বাড়ালেন না। ততক্ষণে ভদ্রলোক ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে বসল। ড্রাইভার দ্রুত গাড়ি স্টার্ট দিল। মুহূর্তের মধ্যে সামনের দিকে চলে গেল কালো গাড়িটা। মামুন হায়দার কিয়তক্ষণ দাঁড়িয়ে সবটা দেখলেন, অতপর আবারও বাড়ির পথে পা বাড়ালো। দ্রুত বাড়িতে ফিরতে হবে যে, নয়তো আফিয়া হায়দার আবারও একের পর এক প্রশ্ন করতে শুরু করবে। রোদের উজ্জ্বলতা ক্রমেই গাঢ় হয়ে উঠেছে, যেন পৃথিবীর বুক জুড়ে সোনার ঝিলিক ছড়িয়ে দিচ্ছে। আকাশে ভাসমান তুলোর মতো মেঘগুলো রোদের আলোয় ঝলমল করছে। চারপাশে ব্যস্ততার আবহ রাস্তায় ছুটেছে রিক্সা। দোকানের শাটারগুলো একে একে উঠছে। বাতাসে ভেসে আসছে চায়ের দোকানের ধোঁয়া মেশানো সুবাস। গাছের পাতায় সূর্যের আলো এসে পড়েছে হিরের চিকমিকির মতো। কোথাও হালকা বাতাস বইলে পাতা কেঁপে ওঠে, সোনালি ঝলক ছড়িয়ে দিচ্ছে। পাখিরা তখনও ডানা মেলে এদিক ওদিক উড়ছে। সকাল 10:30 ছুঁই ছুঁই। ঘুম থেকে উঠেছে ন্যান্সি। এই বাড়িতে তার কোনো কাজ নেই, বলতে গেলে সে রানীর হালে আছে। বড্ড বিরক্ত লাগে তার। কেমন যেন এই বাড়ির সবাই একমাত্র ফাহমিদার সঙ্গেই কথা হয় ন্যান্সির, বাকিরা নিজেদের নিয়ে ব্যস্ত। নীলাদ্রির স্ত্রী কল্পনা সর্বদাই ফোনে ব্যস্ত থাকে। মাইমুনা এহসান সকালবেলায় কোথায় যেন বেরিয়ে যান এবং দুপুর দিকে ফেরেন। মা বাবার সাথে অনেক দিন ধরে কথা হয় না ন্যান্সির। এখানে আসার পর তার ফোনটা নিয়ে নিয়েছে আফ্রিদ।
এরপর ফোন চাইতেও মনে নেই ন্যান্সির। ফ্লেয়ার প্লাজোর সাথে কিউট প্রিন্ট ওভারসাইজ টি শার্ট, এর সাথে গলায় একটা স্কার্ফ ঝুলিয়ে রেখেছে ন্যান্সি। ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমে গেল। সোফায় বসে আছে আফরিদ, খুব মনোযোগী হয়ে ল্যাপটপে কাজ করছে। মুখের অভিব্যক্তি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে রেগে আছে। পাশেই 2 হাত পিছমোড়া করে দাঁড়িয়ে আছে ঈশান। ন্যান্সিকে আসতে দেখে ঈশান একটু নিচু হয়ে আফরিদকে ফিসফিসিয়ে বলল, বস ম্যাম আসছেন। ঈশানের কথা শুনে স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সিঁড়ির দিকে তাকালো। বাচ্চাদের মতো লাগছে ন্যান্সিকে, কোলে তার সতীন কাইটানকে নিয়ে এসেছে। আফরিদ যে কোনো কুক্ষণে এই পিয়াদবটাকে নিয়ে এসেছিল। ধ্যাক, শুনুন। বলুন। ঠোঁট টিপে হেসে ফেলল ঈশান। আফরিদ চোখ পাকিয়ে তাকাতেই হাসিটা উড়ে গেল ঈশানের। ন্যান্সি আমতা আমতা করে বলে, আমি আমার মা বাবার সাথে দেখা করতে চাই। মুখের হাসিটুকু উবে গেল আফরিদের, শক্ত হয়ে এলো চোয়াল। নট পসিবল। বিরক্ত হলো ন্যান্সি, সন্ধিহান কণ্ঠে শুধায়, কেন সম্ভব নয়? আমি বলেছি তাই। থমথমে মুখ করে জবাব এলো। ন্যান্সি নিচের মেজাজ হারাচ্ছে, চেঁচিয়ে উঠল সে। কেন? আপনার কি সমস্যা ওদের সাথে দেখা করলে? ফোনটাও নিয়ে নিয়েছেন। অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকাতেই 2 পা পিছিয়ে গেল ন্যান্সি। বেয়াদব পুরুষ ভয় দেখাচ্ছে তাকে। সহসা পকেট থেকে ফোন বের করে ন্যান্সির দিকে বাড়িয়ে দিল। চাইলে কল করতে পারো, আর যাওয়াটা হবে না। ন্যান্সি নিয়ে নিল ফোনটা, ছুঁড়ে ফেললো ফ্লোরে। হন হনিয়ে কাইটেনকে নিয়ে আবারও নিজের রুমের দিকে রওনা হলো। আফরিদ ভাবলেশীনভাবে আবারও নিজের কাজে মনোযোগী হয়। ফোনটা পড়ে আছে ফ্লোরে। ঈশান আমতা আমতা করে বলল, বস ম্যাম যে রেগে গেলেন। তো ঈশান আশ্চর্য হলো। আপনি পাত্তা দিলেন না। আফরিদ বাঁকা হাসল, ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, অসহায় মুখ করে বলল, বুঝলি ঈশান, বিয়ের আগে মাইয়ারা আমার বার্তা দিত না। এরপর ঈশানকে উৎসুক দেখালো, উৎকণ্ঠা হয়ে জিজ্ঞাসা করে, এরপর কি বস? এরপর তোর ভাবিরে বিয়ে করলাম, এখন আমি তোর ভাবিরে বার্তাই দিই না। আফরিদের কথাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে ঈশানের। হয়েছে, বিয়ের আগে মেয়েগুলো আমাকে বার্তা দিত না, এই জন্য এখন আমি তোদের ভাবিকে বার্তা দিই না, প্রতিশোধ নিচ্ছে। ঈশান কিছু বলতে মুখ খুলবে, ঠিক তখনই ন্যান্সি রুম থেকে ঠাস ঠুস জিনিসপত্র পড়ার আওয়াজ আসছে। আফরিদ হকচকিয়ে গেল, বিড়বিড় করে আওড়ালো, ও শিট। ল্যাপটপ রেখে দৌড়ে সিঁড়ির দিকে ছুট লাগালো। ঈশান হো হো করে হেসে উঠল। আফরিদ এহসান নাকি বউকে পাত্তা দেয় না। সেরা নাটকের জন্য আমাদের বস সেরা। রুমের সব জিনিসপত্র ভেঙে গুড়িয়ে ফেলেছে ন্যান্সি। রুমে ঢুকেই এইরকম অবস্থা দেখে কিঞ্চিত বিরক্ত হলো আফরিদ। আই মাতারি, সমস্যা কি তোর? চোখ দুটো মাত্রাতিরিক্ত জ্বলছে ন্যান্সির, দাঁতে দাঁত পিষে বলে, জানোয়ার, আমি তোর সাথে থাকতে চাই না। চোখ দুটো ছোট হয়ে এলো আফরিদের, ঘাড় বাঁকালো সে। কি বললি, আবার বল। আঁখি পল্লব কাঁপছে ন্যান্সির। সাহস নিয়ে গালি তো দিয়ে দিয়েছে, এখন কি হবে? বল বল, আবার বল। না বললে এখন তোরে খাইছে। জানোয়ার বলেছি, তুই একটা জঙ্গলি নষ্ট পুরুষ কোথাকার। তোর উপকার। মুখের রং বদলায় আফরিদের, ধুমধাম পা ফেলে এগিয়ে এসে চেপে ধরে ন্যান্সির গলা। আমি তোর ভাতার হই, আমাকে ছেড়ে প্রতিবেশী বাপের কাছে যেতে এত মন চায় কেন? হো হো শব্দে কেঁদে উঠল ন্যান্সি। পরক্ষণেই হাত সরিয়ে নিল আফরিদ। আফরিদের বুকে ধুম করে একটা কিল বসিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, নষ্ট পুরুষ কোথাকার, তোর উপর গজব পড়ুক। আফরিদ গা দুলিয়ে হাসে, 2 হাত পেঁচিয়ে ধরে ন্যান্সির। ছটফট করে নিজেকে ছাড়াতে চায় সে। বেয়াদব পুরুষ ছাড়ে না তাকে, সজোরে কামড় বসালো ন্যান্সির ঘাড়ে, দাঁত বসিয়ে দিয়েছে রীতিমতো। বান্তির বাচ্চা, তুইও নষ্ট, কারণ আমি একবার না 1000 বার তোকে ছুঁয়েছে। খুব শীঘ্রই গভীরভাবে ছুব, সেদিন ইচ্ছে মতো নষ্ট পুরুষ বলিস। ব্যথায় ছটপটানি বেড়ে যায় ন্যান্সির। হঠাৎ শান্ত হয়ে গেল। নীলাভ রঙামণির দিকে দৃষ্টি মেলাতেই দেখে বাজে পুরুষ মুচকি হাসে। ফিসফিসিয়ে ঘোর লাগা কণ্ঠে আওড়ালো, আমার সিস্টেমের সমস্যা করে তুই আমরা তাকালে, পরে যদি বাইরম কিছু হয় সামনে নিস। ন্যান্সি লজ্জা পেল, এতটা ঠোটকাটা কেউ কি করে হতে পারে? আপনার মিনিমাম লজ্জা নেই না? চুপ শালি, লজ্জা আমার থাকবে কেন? লজ্জায় মোরক আমার শত্রু। পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই, এটা আবার কেমন বস্তু? ছে, এসব লজ্জা নামক অশ্লীল কথাবার্তা আর কখনো আমার সামনে বলবে না।
বস্ত্র ধারণ আর লজ্জা ধারণ মেয়েদের কাজ, আর লজ্জায় বস্ত্র হরণ ছেলেদের কাজ। এবারেও নিজের অদ্ভুত যুক্তি দিয়ে চুপ করিয়ে দিল ন্যান্সিকে আফ্রিদ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ন্যান্সি। আফ্রিদ বদলায় আবার, হাত পা নিষ্পিস করছে তার। জান কি বাচ্চা, চল কুংফু কারাতে খেলে। আমার না কেমন ফিলিংস আসছে। ন্যান্সির অন্তঃস্থলে কাঁপুনি ধরে, শুকনো ঢোক গেলে সে। পুরুষটির একটুখানি ছোঁয়াতেই যেন মনে হলো রমণী ভেঙে গুড়িয়ে যাবে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, অথচ ঠোঁট কাটা নির্লজ্জ পুরুষটি নিরন্তর ছুতে চাইছে তাকে। সরাতে চেয়েও পারল না সে সরাতে, সাপের মতো শক্ত করে পেঁচিয়ে ধরেছে পুরুষটি। রমণীর শ্বাস রুদ্ধ হয়ে এলো, কণ্ঠনালী আটকে কিছু বলতে পারছে না। তবুও প্রতিরোধের শেষ চেষ্টা, পুরুষের বাহুতে দাঁত বসিয়ে দিল সে। কিন্তু আফ্রিদ এহসান থামল না। কানের লতিতে জিভ ছুঁয়ে চুম্বনের ভিতর দিয়ে অদ্ভুত ভঙ্গিতে আওড়ালো, মাই ডিয়ার পার্সোনাল পিরানহা ফিশ, আই ওয়ান্ট টু ইট ইউ। কথাটা শুনে কেঁপে উঠল ন্যান্সি। বুকের ভিতর ভয় আর অচেনা কাঁপন একসাথে ছড়িয়ে পড়ল। কষ্টে সৃষ্টে বেরিয়ে এলো তার গলায় প্রশ্ন, সবসময় মেয়েদের কাছে গেছেন কেন আপনি? আফ্রিদ এহসান বাঁকা হাসল। সেই হাসিতে বিদ্রুপের সাথে মিশে আছে অদ্ভুত চাওয়ার আভা। মুহূর্তেই দুই হাতে কোলে তুলে নিল সে ন্যান্সিকে। আতঙ্কে হলেও ন্যান্সির দুই পা অজান্তেই জড়িয়ে গেল তার কোমরে। আফ্রিদ তার লাস্যময়ী গলার কাছে ঠোঁট রাখল, চুমুর পর চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমি মেয়েদের কাছে যাব না থেকে ছেলেদের কাছে যাব? আমি কিন্তু খাঁটি পুরুষ, চাইলে তুই নিজেই পরীক্ষা করে দেখে নিতে পারিস। রমণী তখন লজ্জায় ভয়ে কেমন এক অদ্ভুত আবেশে বাকরুদ্ধ মনে হলো। তার ভাষা যেন আফ্রিদের আলিঙ্গনের ভিতরে গলে হারিয়ে যাচ্ছে। ন্যান্সি আচানক কোল থেকে নেমে যেতে চাইল। তার ছটফটানি বিরক্ত করছে আফ্রিদকে। চোখ রাঙিয়ে বলল, কি সমস্যা? ভার্জিনিটি খোয়াতে দিচ্ছিস না কেন? ন্যান্সি আমতামতা করে বলল, আমার একটা জিনিস বলার ছিল। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত, নিরেট স্বরে বলল, পরে শুনবো। ন্যান্সি থামল না, কম্পিত কণ্ঠে আওড়ালো, আগে আপনি ডক্টরের কাছে যান, আপনার সিস্টেমের সাথে সাথে আপনার মাথাও খারাপ হয়ে গেছে। কথাটা বলেই কোল থেকে নেমে দৌড় লাগালো দরজার দিকে। ক্ষোভে ফেটে পড়ল আফ্রিদ, চেঁচিয়ে উঠল সহসা, বান্দির বাচ্চা, তোর আজকে খাইছি, দাঁড়া তুই। পায়ে প্রচণ্ড রকমের ব্যথা করছে ন্যান্সির। এই উঁচু জুতোগুলো পরে হাঁটতে পারছে না সে। মারাত্মক কষ্ট হচ্ছে তার। পায়ের গোড়ালি লাল হয়ে গেছে। বিষয়টা বলেছে আফ্রিদকে সে, তাকে নর্মাল জুতো আনতে হবে, তাই শপিং মলে নিয়ে যেতে। আফ্রিদ শুনল, তবে কিছু বলল না। তার মৌনতায় ভীষণ রাগ হলো ন্যান্সির, তবে কিছু বলল না। দুপুর ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে সোফায় বসে আছে ন্যান্সি। হঠাৎ সদর দরজা দিয়ে বড় সড়ো ব্যাগ নিয়ে এলো ভিতরে একজন। হৃদয় আড়াআড়িভাবে কুঁচকে নিল ন্যান্সি। তার পিছু পিছু এসেছে আফ্রিদ এহসান। ন্যান্সি লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে যা বুঝল একজন স্টাফ সে। উনি কে? আফ্রিদ কিছু বলল না, শুধু গিয়ে ন্যান্সির পাশে বসলো সোফায়। লোকটা মৃদু হেসে বলল, ম্যাম, এখানে অনেক রকম জুতো আছে, আপনার কোনটা পছন্দ বলুন। ব্যাগ থেকে অনেকগুলো নতুন ডিজাইনের জুতো বের করে লোকটা। ন্যান্সি আশ্চর্য হলো, কিঞ্চিত ভরকালো বটে। লোকটা একটা জুতো তার পায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পাটা দিন। ন্যান্সি পা দিতেই যাবে, তার আগেই আফ্রিদ নিরেট কণ্ঠে বলে ওঠে, স্টপ। লোকটা থেমে গেল। আফ্রিদ প্যান্টের পা ভাঁজ করে ন্যান্সির পায়ের কাছে বসলো। হকচকিয়ে গেল মেয়েটা। আফ্রিদ হাত বাড়িয়ে জুতোটা নিয়ে নিল, আর লোকটাকে ইশারায় বলল, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। লোকটা বিনা বাক্য পেয়ে চুপচাপ বেরিয়ে গেল। ন্যান্সি ঠায় বসে আছে। আফ্রিদ জুতোর খাপে পা ঢোকানোর চেষ্টা করে বলল, সাইজ কত? 36। এত ছোট কেন? আফ্রিদ নিম্নষ্ঠ কামড়ে ধরে হাসি হাসি চোখে তাকায় ন্যান্সির দিকে। কি আশ্চর্য, আমি কি আপনার মতো ডাইনোসর নাকি যে আমার পা আরো বড় হবে? আফ্রিদ বাঁকা হাসল। তার অদ্ভুত দৃষ্টিতে লজ্জায় হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। সবসময় ডাবল মিনিং কথাবার্তা বলেন কেন আপনি? আফ্রিদ ভ্রু উঁচিয়ে বলল, আমি তো কিছুই বললাম না। 2 জোড়া জুতো নিয়েছে ন্যান্সি। আফ্রিদ বিরক্তিকর কণ্ঠে আওড়ালো, আরো দুটো নিয়ে নে, বাইরের প্রয়োজন হবে। ন্যান্সি নির্লিপ্ত কণ্ঠে বলল, বাইরে মানে? আফ্রিদ চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে বলল, রেডি থাক, থাইল্যান্ড যাচ্ছে। থাইল্যান্ড?
বান দিয়ে জান কি বাচ্চা, হাতে ঠোঁট কামড়ানো চুমু দে, নয়তো জাম্প কর। আকাশে ভাসমান প্লেনের পিছনের রাম্প ডোর খোলা আছে। শাঁ শাঁ করে বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে সর্বাঙ্গ। বলিষ্ঠ হাতের এক পুরুষের হাতের পাতনে আটকা পড়েছে ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা, অথবা বলা যায় আফ্রিদ এহসানের জানকি বাচ্চা। ভয়ে আতঙ্কে কণ্ঠনালী কাঁপছে তার। বাতাসের তীব্রতা এতটাই বেশি যে কাছাকাছি থাকা সত্ত্বেও মৃদু স্বরে চিৎকার করে করে অপরের সহিত কথা বলতে হচ্ছে। প্লিজ আফরিদ, ভয় লাগছে আমার, এসব বন্ধ করুন প্লিজ। আমি ভয় পাচ্ছি, আমি নিচের দিকে তাকাতে পারছি না। আফ্রিদ ইচ্ছে করে তাকে এখানে নিয়ে এসেছে। শরীর ঘামছে ন্যান্সির। সে তো জানতো না আফ্রিদ স্কাই ড্রাইভিংয়ের প্রতি মারাত্মকভাবে আসক্ত। তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছে। ফ্লাইটেই আফ্রিদ এসেছে। এখানে আসার বড় সড়ো একটা কারণ আছে। অবশ্য এখানে একা আসেনি, এসেছে মাইমুনা, হেসান, সাব্বির এবং আফ্রিদ, ন্যান্সি, ফাহমিদা, নীলাদ্রি, কল্পনা। ওরা বাংলাদেশে রয়েছে। ওষ্ঠদয় কিঞ্চিত ভাগ হয়ে এলো শক্তপোক্ত পুরুষটির। ঠোঁটের কোণে ঝুলছে দুষ্টু হাসি। সেই অদ্ভুত হাসি টেনে ফিরে আওড়ালো, যা বললাম তাই করো, হয়তো কিস নয়তো জাম্প, চয়েস ইজ ইয়ার্স। নিচের দিকে তাকিয়ে আরও ঘাবড়ে যাচ্ছে ন্যান্সি। ফাঁকা ঢোক গিলল সে। এই পুরুষ কখনোই তার কথা শুনবে না, যা বলছে তাই করবে, এটা নিয়ে সন্দেহ নেই। আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এরপর। পরনে অফ হোয়াইট শার্ট, পিছনে প্যারাশুটের কাঁধে। পরনে অফ হোয়াইট শার্ট, পিছনে প্যারাশুট কাঁধে। আপাতত সে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য। মাটি থেকে প্রায় 11,000 ফুট উপরে অবস্থান করছে তারা। আফ্রিদ এহসানের জন্য এই জাম্প যতটা স্বাভাবিক ততটাই ভয়ঙ্কর ন্যান্সির জন্য। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। লেটস স্টার্ট দ্য গেম। ক্ষণিকের মধ্যে জাম্প করল আফ্রিদ। শীর্ণবদনখানি কেঁপে উঠল ন্যান্সির। এই বুঝি তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হার্ট প্রচণ্ড দ্রুত গতিতে বিট করছে। হেল্প সামওয়ান। বাম হাতে কোমর চেপে ধরে আছে আফ্রিদ এহসান। ভয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরেছে ন্যান্সি। ছেড়ে দিলেই তো শেষ। ডান হাতে পিছনের দিকের বেল্ট টেনে দিল। বেল্ট টানা মাত্র খুলে গেল প্যারাশুট। এটা তো আফ্রিদের জন্য রোজকার ব্যাপার। সে বেশ এনজয় করছে। হ্যাঁ পিরানা ফিশ, ভয় পেও না। পাচ্ছিস কেন? আমি আছি তো। প্যারাশুট ধীর গতিতে নিচে নেমে আসছে। ন্যান্সি ভয়ে আড়ষ্ট হয়ে জড়িয়ে আছে। চোখাচোখি হয় দুজনের। একজনের চোখে স্পষ্ট অনুভূতির ছড়াছড়ি, অন্যজনের চোখে দ্বিধা দ্বন্দ্ব। আফ্রিদ ভাসমান অবস্থায় ন্যান্সির থুতনিতে কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ন্যান্সি। সরতে পারবে না সে। সরলেই তো মৃত্যু নিশ্চিত। সরবে না সে। ভয়ে হাত কাঁপছে তার। মাটিতে পদার্পণ করা মাত্র জ্ঞান হারালো ন্যান্সি। লুটিয়ে পড়ল সে। 2 হাতে আগলে নিল তাকে আফ্রিদ এহসান। আফ্রিদ ঘোর লাগা চাহনিতে তাকালো ন্যান্সির দিকে। আলগোছে কোলে তুলে এগিয়ে গেল গাড়ির কাছে। ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে কোলে তুলে নিল বেহুশ ন্যান্সিকে। পেছন থেকে ওয়াটার বটলটা নিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিতেই ধীরে ধীরে দৃষ্টি মিলে তাকানোর চেষ্টা করে ন্যান্সি। কিন্তু তা বোধহয় আর সম্ভব হয় না। অনুভব করে পৌরুষ্ঠ ওষ্ঠজোড়া তার ঠোঁটের ভাঁজে ভাঁজে বিচরণ করছে। ন্যান্সি হকচকিয়ে গেল, থমকালো। লজ্জায় দৃষ্টি মিলে তাকানোর সাহস করল না। অনুভব করল নষ্ট পুরুষের অস্থিরতা। তার হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবেই বেড়ে চলেছে। হাত টপস গলিয়ে নগ্ন উদরে স্পর্শ করে চলেছে। ন্যান্সি মস্তিষ্ক ঠান্ডা করে আবারও অনুভব করল আফ্রিদ এহসান ঠিক কতটা উন্মাদ। তাই তো ন্যান্সির ঠোঁটজোড়া পারছে না নিজের ভেতরে টেনে নিতে। কিছুক্ষণ পরেই ন্যান্সিকে ছেড়ে দিল আফ্রিদ। তেরিক্ষি মেজাজে বলে উঠল, একদম মজা নেই তোর ইচ্ছাবল লিপস্টিক, চলবে না, এর ব্র্যান্ড চেঞ্জ করবে আজকে। পাল, একদম টেস্ট নেই। আফ্রিদের কথায় মাথা ভন ভন করছে ন্যান্সির। অজানা ভয়ে দেহ মন শিউরে উঠল। আচানক 2 হাতে আফ্রিদের গলা জড়িয়ে ধরে ন্যান্সি। আপনাকে একটা কথা বলি। বুকের ভেতরে ধুকপুক আফ্রিদের। এতটা শান্ত? ঘাবলা আছে নিশ্চয়ই। বলে ফেল। আমি আপনাকে কি? আমি আপনাকে ছেড়ে এখন পালাবো। ইস। গলার কাছে কিছু একটা বেঁধে আফ্রিদের। সহসা আখিদয় বুঝিয়ে এলো তার। আলগোছে তার মাথাটা সিটে এলিয়ে দিল সে। খুব সন্তর্পণে কাজটা করেছে। পিছন দিকে গাড়ির দরজাটা খুলে বেরিয়ে পড়ে ন্যান্সি। আজকে আফ্রিদ কোনো গার্ড নিয়ে আসেনি।
এবং কি সর্বদা তার সাথে সাথে থাকা ঈশানকে পর্যন্ত নিয়ে আসেনি। ন্যান্সি অপেক্ষা করলো না, যেদিকে দু চোখ যায় সেদিকেই দৌড়াতে লাগলো। না, সে এখানে থাকবে না, যত দূর সম্ভব পালাতে হবে। বাংলাদেশ, হল রং 2। নতুন করে মর্গ থেকে কিছু লাশ নিয়ে আসা হয়েছে, সেগুলো অবৈধভাবেই নিয়ে আসা, বন্ধ গোডাউনের মধ্যে। 1 নম্বর হলো রিসার্চ সেন্টার, যারা বোম্বা নিয়ে রিসার্চ হচ্ছে। আর 2 নম্বর হলো মরদেহগুলোর মধ্যে স্মাগলিংয়ের মালপত্র পেট কেটে ঢোকানো হচ্ছে। গোলাম মোস্তাফা ভুইয়া নামক লোকটাকে ডেকে বলল, ওই শালা, যা গিয়ে মিস্টার কামালকে ডেকে নিয়ে আই, নতুন লাশগুলোর পেট সেলাই করতে হইব। ভুইয়া মাথা নাড়িয়ে দ্রুত হল নাম্বার 1-এর দিকে ছুটে গেল। দমকাহীন ছুটে চলল তিনি নাম্বার 1-এর দিকে। চারপাশের পাহারায় দাঁড়ানো গার্ডদের চোখে ছিল সতর্কতার তীক্ষ্ণ ঝিলিক। ধাতব যন্ত্রের সামনে দাঁড়ানো মাত্রই চেকিংয়ের শীতল শব্দ ভেসে এলো, যেন নিঃশব্দে প্রতিটি হাড় গোড় পরীক্ষা করে নিচ্ছে তাকে। সাফ হয়ে যেতেই ভেতরে যাওয়ার অনুমতি মিলল। ঘরে বসে থাকা মিস্টার কামাল হঠাৎই ধীর গতিতে উঠে দাঁড়ালেন। তার ভঙ্গিমায় ছিল ক্লান্ত, অথচ দৃঢ় এক গাম্ভীর্য বজায় রয়েছে মুখাবয়ব জুড়ে। তখনই ভুইয়া এগিয়ে এসে ভারী কণ্ঠে জানালো, আপনাকে নিচে যেতে হবে। শব্দগুলো যেন ঠান্ডা ছুরির মতো কেটে গেল কামালের মনে। কপালের ভাঁজ আরও গভীর হয়ে উঠল। আবারও সেই কাজ, লাশ সেলাই, রক্তের গন্ধ আর অবৈধ সামগ্রীর আধার। কতবারই বা একই নিষ্ঠুর দৃষ্টের সাক্ষী হবেন তিনি? শরীর নয়, মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে বারবারের অভিজ্ঞতায়। তবুও দায়িত্বের শিকল তাকে টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে। এক পলক দৃষ্টি ঘুরিয়ে দেখলেন ব্যস্ত মিস্টার আলবার্টকে। তিনি মন দিয়ে নিজের কাজ করে চলেছেন। মিস্টার কামাল আর কোনো কথা বাড়ালেন না। নিঃশব্দে ভারী পায়ে ভুঁইয়ার সাথে এগিয়ে গেলেন হল নম্বর 2-এর দিকে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সারা ঘরে পচিয়ে থাকা, গলে থাকা লাশের বিদঘুটে গন্ধ এক ঝটকায় আছড়ে পড়ল তার নাকে মুখে। সেই দুর্গন্ধে মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল। আর কোনো উপায় না দেখে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরলেন তিনি। ঠিক তখনই এক কর্কশ বিদ্রুপে ভরা শব্দ ছুটে এলো। কে ডাক্তার সাহেব, শরম লাগে নাকি যে মুখ লুকান? গোলাম মোস্তাফার খ্যাক করে ওঠা হাসিটা ঘিরে আরও অস্বস্তিকর আবহ ছড়িয়ে দিল। তার চোখে মুখে কুটিল তৃপ্তি। মিস্টার কামাল মুহূর্তেই তাকালেন তীক্ষ্ণ কঠিন দৃষ্টিতে। চোখের গভীর থেকে জ্বলতে থাকা অগ্নিশিখা বেরিয়ে এলো, কিন্তু ঠোঁটের কোণে কোনো শব্দ জন্ম নিল না। শুধুই এক নিঃশব্দ বিরক্তি, যা তার প্রতিটি অঙ্গভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠল। ভারী ক্লান্তিতে তিনি 2 পা এগিয়ে গেলেন। সামনের টেবিলটা ঠান্ডা আলোয় ঝকমক করছিল। তার উপরে ছড়ানো ছিল শল্য চিকিৎসার যন্ত্রপাতি, ধারালো ছুরি, ছুঁই, সুতো, সব কিছু প্রস্তুত এক বিভৎস কাজে। যেন লাশের পেট চিরে আবার সেলাই করার জন্য ঘড়ির কাঁটা অপেক্ষায় বসে আছে। বিরক্তিতে আবারও হাতে গ্লাভস পরে কাজ শুরু করলেন তিনি। তৎক্ষণাৎ গোলাম মোস্তাফা আবারও হাঁক ডাক ছেড়ে মন্টু দাসের উদ্দেশ্যে আওড়ালো, কি মন্টু, এই লাশগুলো তো দেখি গইলা যাইতেছে। মন্টু তড়ি ঘড়ি করে উঠে এলো। পাশে পড়ে থাকা গুলো দেখতে দেখতে আওড়ালো, এগুলো তো আর কাজের না স্যার, কে বলতে হবে, এবার লাশের মান খুব খারাপ। গোলাম মোস্তাফা এক গাদা থুতু ফেলল মেঝেতে। সে এই ভুইয়া, এগুলো নিয়ে গিয়ে নদীতে ভাসাই দে, ময়রাও কোনো কাজে আইলো না। ভুইয়া তাই করলো। পচা গলে যাওয়া লাশগুলো লোক লাগিয়ে বস্তায় ভরতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সেগুলো নিয়ে বেরিয়ে পড়লো। পাশেই বড় একটা বিল রয়েছে, সেখানে বিলটা বেশ গভীর। এখানে ফেলে দিলে কেউ সন্দেহ করার মতো কিছু নেই। থাইল্যান্ড। বিছানায় ঘুমন্ত অবস্থায় রয়েছে আফ্রিদা ইহসান। এখনও ঘুম কাটেনি তার, তবে ডক্টর বলে গেছেন কিছুক্ষণের মধ্যেই ঘুম কেটে যাবে। আফ্রিদের ঘাড়ে লাল টকটকে হয়ে আছে, হুল ফোটানোর কারণে এই জায়গাটা এমন অবস্থা হয়েছে। ডক্টর, বসের ঘুম কাটছে না কেন? ডক্টর মাফিজ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, এখনই ঘুম কাটার কথা। কথার মাঝখানে ধীরে ধীরে জেগে উঠছে আফ্রিদা ইহসান। ন্যাকা কান্না করে তড়িঘড়ি করে এলেন মাইমুনা ইহসান। ওই স্টুপিড মেয়ের জন্য ছেলেটার এমন অবস্থা। বেটা বেটা আফ্রিদ, উঠো। মস্তিষ্কের শিরা ছিঁড়ে যাচ্ছে, এমন ব্যথা অনুভব করছে আফ্রিদ।
তড়িৎ গতিতে উঠে বসল বিছানায়। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই ন্যান্সির মুখখানি মনে পড়ে গেল তার। অ্যাঞ্জেলিনা কোথায়? সাব্বির বিরক্তি প্রকাশ করলো। চাপা রাগ নিয়ে আওড়ালো, তুমি এখনো ওই মেয়েটার কথা ভাবছো ভাইয়া? লাইক সিরিয়াসলি? অগ্নি দৃষ্টিতে তাকালো আফ্রিদ। শাসানোর সহিত বলে ওঠে, ভাবি হয়। নেক্সট টাইম ওই মেয়ে বললে তোর চিফ কেটে ফেলতে তোমার ভাববো না। সাব্বির নির্বাক, আড়ষ্ট হলো ভয়ে। ভীত নয়নে তাকালেন মাইমুনা এহসান। ন্যাকা ন্যাকা কণ্ঠে বলেন, ওই মেয়ের জন্য নিজের ভাইকে এমনভাবে বলছো আফরিদ? সে অলরেডি তোমাকে রেখে পালিয়েছে। বজ্রপাত ঘটে আফ্রিদের মস্তিষ্কে। ঈশানের দিকে তাকাতেই সে ভীত কণ্ঠে বলল, হ্যাঁ বস, ম্যাম আপনাকে গাড়িতে রেখেই পালিয়ে গিয়েছে। তীব্র রাগে ফেটে পড়ে আফ্রিদা এহসান। রাগান্বিত স্বরে গড়ছে ওঠে। তো এখানে দাঁড়িয়ে কার বল ফেলতে দেখছিস তুই? খোঁজ ওরে। কেঁপে উঠল উপস্থিত সবাই। ডক্টর মাফিজ তটস্থ ভঙ্গিতে সরে এলেন। ঈশান কাঁপা কাঁপা স্বরে আওড়ালো, অলরেডি গার্ডদের খোঁজ করতে অ্যালার্ট করা হয়েছে। খানকের পোলার এতক্ষণ ওরে আমার সামনে নিয়ে আসা উচিত ছিল। যদি ওরা না পায় ঈশান, তোদের কবর খুলে রাখ। ঈশান আবারও বলল, চিন্তা করবেন না বস, ম্যামকে পাওয়া যাবে। দাঁতে দাঁত পেশে আফ্রিদ। মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। বস কি করবে এখন? আফ্রিদের মুখে কিছুই আটকায় না। মাইমুনা এহসান জায়গা ত্যাগ করেছেন সেই কখন। ওনার পিছু পিছু ছুটে গেল সাব্বির। বাড়ির কারোরই কিছু যায় আসে না। ন্যান্সি বাঁচল নাকি মরল, বরঞ্চ খুশি হয় সে মরলে। আফ্রিদ আবারও হুঙ্কার ছেড়ে বলল, আলছিরে আটা বাদ, শালা চাওরা কোথাকার। কে খোঁজে নিয়ে আয় অ্যাঞ্জেলিনাকে। ঈশান তটস্থ ভঙ্গিতে বেরিয়ে গেল। পিছু পিছু ডক্টর মাফিজ ছুটে যায়। দেখা গেল তাকেই গুলি করে দিল এই সাইকো লোকটা। পন্থের বাচ্চা, তাকে ধোকা দিল আফ্রিদ এহসানকে। শালের এত কারেন্ট, একবারও ভাবলো না যদি আমি ধরতে পারি তাহলে সেই কারেন্ট কোন দিক দিয়ে বের হবে। মাথারি রে, লিখে রাখ, তোর খুব শীঘ্র বিদ্যুৎ সংকট দেখা দেবে। খিক খিক করে হাসছে নীলাদ্রি। তার হাসিতে ভরকে গেল কল্পনা। তুমি এভাবে হাসছো কেন? নীলাদ্রি ফুরফুরে মেজেছে বলে ওঠে, ভাইয়ের বউ পালিয়েছে। আকাশ থেকে পড়ার মতন অবাক হলো কল্পনা। কি? এস মাই ডিয়ার ওয়াইফ, ভাইয়ার সুইট কিউট বউটা পালিয়েছে। কল্পনা যেন বিশ্বাস করতে পারছে না। আফ্রিদকে ধোকা দিয়ে পালানো কি এতটাই সহজ? থাইল্যান্ডে টিপ টিপ করে ঝরে পড়ছে বৃষ্টি। যেন আকাশ তার বুক ভেঙে কাঁদছে ন্যান্সির সাথে একাত্ম হয়ে। চারপাশটা কেমন গুমোট, কেমন ভেজা অন্ধকার। মনে হচ্ছে প্রতিটি ফোঁটা যেন তার হৃদয়ে ব্যথার বহন সৃষ্টি করে আছে পড়ছে মাটিতে। বুকের ভেতর দম বন্ধ করা কষ্ট এতটাই যন্ত্রণার উৎস শুধু সেই অভিশপ্ত পুরুষ। আজ তার হাত থেকে বাঁচতে পালিয়ে এসেছে অচেনা রাস্তায়, অথচ কোথায় যাবে সে জানে না। থাইল্যান্ডে এর আগে কখনো আসা হয়নি তার। উঁচু উঁচু বিল্ডিং দেখেনি। এত এত অপরিচিত লোকজনের সামনে ভয়ে আড়ষ্ট হচ্ছে মেয়েটা। পালিত মা বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, অথচ জানতে পেরেছে তারা নেই। শুনল তারা নাকি ঢাকা শহর ছেড়ে চলে গেছে বহু দূরে। এত বড় আঘাতের কথা জানতেও পারল না। ভেতরটা হাহাকার করে উঠল। একাকিত্বের ভারে যেন পা দুটো আর এগোতে চায় না। বাংলাদেশে থাকাকালীন অবস্থায় এহসান মঞ্জিলের বাইরে পা রাখতে পারেনি ন্যান্সি। সর্বদাই চোখে চোখে রাখা হয়েছিল তাকে। ফোনটা অবধি তার থেকে নিয়ে নেওয়া হয়েছে। অথচ এখানে আসার পর চেষ্টা করেছে তাদের সাথে যোগাযোগ করার। দূরে হঠাৎ বজ্রপাত আকাশ ফুঁড়ে বিকট শব্দে বাজ পড়তেই আঁতকে উঠল ন্যান্সির অন্তরাত্মা। শিহরিত দেহ কেঁপে উঠল ভিজে কাপড়ে। রাস্তার একধারে বিরাট এক গাছের নিচে দাঁড়িয়ে পড়ল সে। বাতাসে পাতার ঝিরঝির শব্দ মিলেমিশে গিয়ে বৃষ্টিকে আরও ভয়াল করে তুলেছে। রাত গভীর হচ্ছে। অচেনা নগরীর নির্জনতা আর ভিজা অন্ধকারে একা দাঁড়িয়ে আছে সে। কোথাও আশ্রয় নেই, কারো হাত নেই, শুধু অজানা গন্তব্যের ভয়াল পথ আর বুক ফাটা হাহাকার। মনে হচ্ছে এই শহরটা তাকে গ্রাস করতে চাইছে। তবুও বেঁচে থাকার তাগিদে দাঁত চেপে চোখের জল মুছল ন্যান্সি। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই পথ ছাড়তে হবে তাকে। যেতে হবে অনেক দূরে, নয়তো নিশ্চয়ই আফ্রিদ তাকে খুঁজে নেবে। কিছুটা দূরে যেতেই নজরে এলো বাস স্ট্যান্ড। সেদিকটায় মানুষ ভিড় জমিয়েছে। বৃষ্টিতে ভিজে একাকার ন্যান্সির সর্বাঙ্গ। ভিড় বাড়ছে ধীরে ধীরে।
কিছুটা দূরেই কালো স্যুট পরিহিত লোক দেখতে পেল ন্যান্সি। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সে। আরে এই লোকগুলো তো সেই আফ্রিদের গার্ড। না না, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ন্যান্সি তড়ি ঘড়ি করে বের হতে গিয়ে একজন ভদ্রমহিলার সাথে ধাক্কা খেল। ভয়ার্ত কণ্ঠে বলল, সরি, ক্ষমা করবেন। ন্যান্সি প্রত্যুত্তর জবাব দিল না, কোনো রকমে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ ওই লোকগুলো ভদ্রমহিলার কাছে এলো। হ্যাভ ইউ সিন দিস গার্ল? ন্যান্সির একটা ছবি সামনে ধরে গার্ডগুলো। ভদ্রমহিলা দেখেই চিনে ফেলল। সবেই তো দেখা হলো, সন্ধিয়ান কণ্ঠে বলল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো গার্ডগুলো। দ্রুত ফোন বের করে কল করলো ঈশানকে। হ্যালো ঈশান স্যার, ম্যামকে পাওয়া গেছে। ঈশান ত্রস্ত পায়ে এগোতে লাগলো আফ্রিদের নিকটে। ওয়াইন কর্নারে একের পর এক হুইস্কি শেষ করে চলেছে আফ্রিদা ঈশান। ঈশান নিরেট স্বরে বলল, বস ম্যামকে পাওয়া গেছে। গাড়ি বের কর ঈশান। আর হ্যাঁ, সাধু রিভলভার নিতে ভুলিস না। আমি আজকে ওর ঠিক মাথার মাঝখানে গুনে গুনে 10টা শ্যুট করব, কারণ ও আমার থেকে 10 ঘন্টা দূরে ছিল। ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। আফ্রিদ যেই পরিমাণে রেগে আছে তার উপর ড্রিঙ্ক করছে। ন্যান্সির কাছে যাওয়ার পর তাকে সামলানো মুশকিল হবে। বুকের ভিতর দামামার মতো কাঁপছে ন্যান্সির হৃদয়, যেন রক্তের স্রোত বুকে আছড়ে পড়ছে বারবার। মেইন রোড আর মাত্র কয়েক কদম দূরে, তবুও এই নির্জন পথ মনে হচ্ছে অন্তহীন। প্রতিটি মুহূর্তে ভয়ের শীতল হাত তাকে আঁকড়ে ধরছে। রাস্তার ধারে গাড়ির উপরে বসা লোকটার চোখে যখন আগুনের মতো নোংরা লালসা ভরা দৃষ্টি দিল, ন্যান্সির শরীর শিউরে উঠল। বুকের ভিতর আতঙ্কের ঝড় বয়ে গেল। দ্রুত পা বাড়ালেও টের পেল পিছন পিছনে এগিয়ে আসছে সেই খারাপ লোকটা। হঠাৎ সামনে এসে দাঁড়ালো লোকটা। কদর্য হাসি, চোখে ঘৃণ্য খিদে, কুৎসিত ইঙ্গিতের সাথে সাথে কণ্ঠে বেজে উঠল বিষাক্ত শব্দ। 1 ঘন্টা কত নিবি? লোকটার কথায় বুঝতে বাকি নেই লোকটা বাংলাদেশি। লজ্জা, ঘৃণা আর ক্ষোভ একসাথে ফুঁসে উঠল ন্যান্সির ভেতরে। চোখে বজ্রের হুঙ্কারে, ঠোঁটে থারথার করার ও প্রতিবাদ। দেখুন, বাজে কথা বলবেন না, আমি ওরকম মেয়ে নই। কিন্তু লোকটার কদর্য হাসি আরও বিষিয়ে তুলল ন্যান্সির অন্তরকে। পাগল কি কখনো স্বীকার করে সে পাগল? রাস্তার মা কি কখনো স্বীকার করবে সে মা? তীব্র ক্ষোভে জ্বলে উঠল ন্যান্সি, কণ্ঠে বজ্রপাতের মতন ঝড়। বেয়াদব, তোর মা বোন বোধহয় তোকে তেমন করেই জন্ম দিয়েছে। হ্যাঁ, তাই তুই সব মেয়েকেই মা ভাবিস? সর সামনে থেকে, নয়তো জুতা পেটা করবো একদম। ভালো চাইলে বিদায় হয় এক্ষুনি। কিন্তু পরক্ষণেই কালবৈশাখীর মতন ঝাঁপিয়ে পড়ল লোকটা। হঠাৎ করেই ওড়না টেনে ধরল তার। দমবন্ধ আতঙ্কে ন্যান্সি আঁকড়ে ছাড়ানোর চেষ্টা করল। চোখে এক রাশ ঘৃণা নিয়ে এক দলা থুতু ছুঁড়ে মারল লোকটার মুখে। মুহূর্তের মধ্যে ক্রোধে ফেটে পড়ে সে সজোরে থাপ্পড় বসালো ন্যান্সির গালে। চোখে মাথায় আগুন ঝলসে উঠল। ছিটকে পড়ল ন্যান্সি, শরীরটা মাটিতে আছড়ে পড়ল ভিজে ধুলোয়। তখনই বুম শব্দ তুলে রোলস রয়েস ফ্যান্টম এক ঝলসে ওঠা গাড়ির হেডলাইট আলো কেটে দিল অন্ধকার। চোখের সামনে সাদা আগুনের মতো আলো পড়ায় 2 হাত তুলে ঢেকে ফেলল মুখ। ধীরে ধীরে দৃষ্টি মেলে তাকাতেই বুকের কম্পন আরও তীব্র হলো। আলোর ভিতরে থেকে বেরিয়ে এলো এক অপরিচিত মুখখানি। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল ন্যান্সির দিকে। তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠযুগল বলে ওঠে, আফ্রিদ এহসান। হাতে হুইস্কির বোতল, অন্য হাতে সিগারেট। বেশ আয়েশ করে গাড়ির বনেটের উপরে গিয়ে বসল। পিছন পিছন আরও কিছু গার্ড এবং ঈশান এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আফ্রিদ হুইস্কির বোতলে চুমুক দিয়ে সিগারেটের লম্বা টান দিল। পরপর সম্পূর্ণ সিগারেটটা শেষ করলো। পরনে একটা নর্মাল ট্রাউজার আর শার্ট। সকালে যেরকম রেখে গিয়েছিল তাকে তেমনভাবেই আছে সে। আরেকটা সিগারেট ধরায় বনেটের উপর হাতের হুইস্কির বোতলটা রাখল। লম্বা টান দিয়ে সিগারেটের লোকটার উদ্দেশ্যে বলল, বাংলাদেশে? লোকটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুই কে? আফ্রিদ সিগারেট টানতে টানতে হাসল। ঈশান আফ্রিদের উদ্দেশ্যে আওড়ালো, বস ম্যামকে নিয়ে আসবো। আফ্রিদ কড়া চোখে তাকাতেই চুপ করে গেল ঈশান। ন্যান্সির চুপসে যাওয়া মুখখানি দেখে বড্ড মায়া হচ্ছে ঈশানের। আফ্রিদ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কেউ না, আমি তো তোদের সিনেমা দেখার জন্য দাঁড়ালাম। তাই ব্রো দাঁড়িয়েছিস কেন? শুরু কর সিনেমা। আফ্রিদের গা ছমছমে কথায় মণিজোড়া যেন কোঠার থেকে বেরিয়ে আসবে এখনই ন্যান্সির।
কাপা কাপা গলায় বলল, আফরিদ কি বলছেন এসব? কি বলছেন এগুলো আপনি? আফরিদ আবারও সিগারেটে টান দিল। কে তুই? এই যে রাস্তায় রয়েছিস, তোকে একটা লোক ছুঁয়েছে? তুই কে? তোকে কি আমি চিনি? একদম চিনি না তোকে। চুরচুর করে ভেতরের আশাটুকু ভেঙে গেল। তবে কি আফরিদ তাকে রক্ষা করবে না? আফরিদ হুঙ্কার ছাড়ে, এই মাদারফাকার, তুই কি হিজড়া নাকি পুরুষ সাথে বাসায় রেখে আসছিস? সিনেমা শুরু কর। এতক্ষণে আফরিদের এত এত গাঢ় কথা বলার ধরন সব কিছু বলে দিয়েছে লোকটা সাধারণ নয়। লোকটা ঘামছে, ঘেমে একাকার অবস্থা। নিশ্চয়ই মেয়েটার সাথে কোনো না কোনো সম্পর্ক আছে তার। ঈশান অসহায় মুখে তাকালো ক্রন্দনরত ন্যান্সির দিকে। মেয়েটা কাঁপছে ভয়ে। সরি, যেই হয়ে থাকুক, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে লোকটা। আফরিদ থামল না। রিভলভার বের করে আঙুলের ডগায় নাচাতে নাচাতে সিগারেটে টান দেয়। হয়তো তুই কিছু করবি, নয়তো তোরে আমি কেটে ফেলবো। যখন তুই হিজড়া তাহলে তোর বেঁচে থাকা লাভ নাই। যখন ওরা একবার ধরছোস তাহলে সিনেমা না করা পর্যন্ত তোর মুক্তি নাই। যা, টাচ কর ওরে। যেতে বলছি খড়কের বলা। লোকটা কেঁপে উঠল, এগোতে লাগলো ন্যান্সির দিকে। আত্মা কেঁপে উঠল ন্যান্সির। এই লোকটা তাকে ছোবে না, কিছুতেই সে সহ্য করতে পারবে না এসব। পিছুতে লাগলো ন্যান্সি, বসা অবস্থাতেই পিছুতে লাগলো। না না না। দ্রুত পায়ে উঠে সামনের দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আফরিদকে। যতটা সম্ভব শক্ত করে আঁকড়ে ধরেছে আফরিদের বক্ষপৃষ্ঠ। হাঁসফাঁস ভঙ্গিতে আওড়াতে লাগলো, প্লিজ প্লিজ লোকটাকে থামান, আমি এগুলো সহ্য করতে পারবো না। না না, থামান প্লিজ আফরিদ, মরে যাব আমি। আফরিদ নিশ্চুপ, সিগারেট টানতে ব্যস্ত সে। বক্ষপৃষ্ঠে কম্পিত রমণীকে এক পলক দেখার প্রয়োজন বোধ করল না। উল্টো দূরে সরিয়ে দিতে ধাক্কা দিল। ছাড় ছাড়, নষ্ট কোথাকার। তোকে শুকুরে ছিঁড়ে খাওয়াই উচিত। ওই বান্তির বলা হিজড়া কোথাকার, নিয়ে যাই এটারে। ছেলেটা পারছে না কেঁদে ফেলতে। কোন দুঃখে এই মেয়েকে ধরতে গেল সে? ন্যান্সি আফরিদের গর্জনে আবারও কেঁপে উঠল ন্যান্সি। একমাত্র এই লোকটা ছাড়া কেউ সাহায্য করবে না এখানে। টি শার্ট খামচে ধরে আছে ন্যান্সি, পারে না বুকের ভিতরে ঢুকে যেতে তার। আফরিদ ছুতে নিষেধ করুন, আমি ভয় পাচ্ছি। চলে যেতে বলুন না প্লিজ, চলে যেতে বলুন প্লিজ। হু হু শব্দে কেঁদে উঠল মেয়েটা। বুকের উপর থেকে রমণীর কান্না ভেজা মুখখানি তুলে ফেলল আফরিদ। শেষ সিগারেটে টান দিয়ে সম্পূর্ণ ধোঁয়াটা ন্যান্সির মুখের উপরে ছেড়ে দিল। খুক খুক করে কেসে উঠল মেয়েটা। আবারও আফরিদের গলদেশে হামলে পড়ে। তোকে কেন বাঁচাতে যাব? তুই কে? হ্যাঁ? কম্পিত হাতটা আরও টেনে ধরে আফরিদের টি শার্ট। দুরু দুরু বুকের কম্পন, কণ্ঠনালীর কাঁপন সব মিলিয়ে ফিসফিসিয়ে বলল, আমি আপনার ওয়াইফ, আমাকে পবিত্র রাখা আপনার দায়িত্ব। কথাটা বলেই আবারও বুকে মুখ গোজে ন্যান্সি। এতক্ষণে হাত বাড়ালো আফরিদ, নিজের সাথে চেপে ধরে ন্যান্সিকে। পিঠ ঘামচে বুকে চেপে ধরে। ন্যান্সি থরথরিয়ে কাঁপছে, কিন্তু ভয়ঙ্কর হাত দুটি তাকে নিজের সাথে পেঁচিয়ে ধরেছে। অতপর খিটখিটে মেজাজে বলে, তাকা আমার দিকে, তাকা না বল। ধমক খেয়ে সহসা মুখ বের করে আনে ন্যান্সি। চোখের পাতা কাঁপছে ন্যান্সির, গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে নোনা জল। আফরিদ আবারও শুধায়, তুই কি আমার? বল বল, দ্রুত বল। ওয়াইফ, প্লিজ ওনাকে সরান, জানোয়ার, নিষেধ কর না ছুতে। ভ্রু কুচকে এলো আফরিদের, বাঁকা হাসে। পরক্ষণেই হাসিটা উবে গেল তার। ন্যান্সির লালচে গালে নখের আঁচড় দেখে প্রশ্নবিদ্ধ নয়নে তাকাতেই আঙুল দেখল ন্যান্সি লোকটার দিকে। আফরিদ এক তলা থুতু ফেলল নিচে, হুইস্কির বোতলে চুমুক দিয়ে বলল, কিরে সামন নাতি, আমার কাটার মতো বোটের তোর ঝাঁটার মতো হাত দিয়ে আঘাত করলি? এতক্ষণে সবটা স্বচ্ছ জলের মতন পরিষ্কার লোকটার কাছে। এই মেয়েটা এই পাগলের বউ। আফরিদ মাথা ঝাঁকায়, উন্মাদ লাগছে তাকে। যে কেউ বলবে কোনো মানসিক রোগী বোধ হয় সে। আফরিদ হিসিয়ে বলল, কিছুক্ষণ আগে বলেছিলে না আমি কে? আমি ওর ইলিগাল থেকে লিগেল হওয়া ভাতার। লোকটা শুকনো ঢোক গেলে আফরিদ খেক করে উঠল, ঈশান, এই মাদারফাকারের মেশিনের সমস্যা। ওরা দ্রুত লাল পানি খাওয়া, তারপর জায়গা মতো নিয়ে চল, আমি সাইজ করবো পরে। লোকটা পালাতে চাইল, তার আগেই গার্ডগুলো ওকে ধরে ফেলল। ঈশান জোরপূর্বক তাকে ড্রাগ ইনজেক্ট করে। ন্যান্সি তখনও শক্ত করে জড়িয়ে আছে আফরিদকে, ছাড়বে না, ছাড়লেই শেষ হয়ে যাবে। হাই মাতারি, তাক আমার দিকে।
ঝটপট মুখ বের করে তাকালো ন্যান্সি। আফ্রিদ সিগারেটে টান দিয়ে ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে ন্যান্সির। সিগারেটের ধোঁয়া পেটে যেতেই পিঠ মোচড় দিয়ে উঠল ন্যান্সির। ন্যান্সির নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কাশছে মেয়েটা, তারপরেও ছাড়ছে না আফ্রিদকে। থাইল্যান্ড। ধর, কান ধর। মাঝ রাস্তায় আফ্রিদ এহসান নাকি তার বউকে কান ধরিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। যেখানে অর্ধেক মানুষ ঘুমন্ত রয়েছে সেখানে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। নিজেকে কেমন তুচ্ছ বলে মনে হচ্ছে ন্যান্সির। পালানোর আগে অবশ্যই তাকে বন্দোবস্ত করে পালানো উচিত ছিল। বড় বিতৃষ্ণা মিশ্রিত কণ্ঠে আওড়ালো, এই মুহূর্তে রাস্তায় কান ধরবো? এটা কোন ধরনের কথা? ন্যান্সির পাল্টা প্রশ্নে খেপে গেল আফ্রিদ। তেড়ে এলো থাপ্পড় দিতে। এক থাপ্পড় দিয়ে 32 পাটি দাঁত ফেলে দেব। বেয়াদব কোথাকার। পানোর সময় মনে ছিল না? দরকার নেই। ন্যান্সি 2 পা পিছিয়ে গেল। আচানক কিসবের শব্দ শুনতে পেয়ে চমকে ওঠে, আবারও এগিয়ে গেল। ওই তো পাশেই জঙ্গলে কিসব আওয়াজ ভেসে আসছে। আফ্রিদ গাড়ি থেকে জ্যাকেট নিয়ে এলো। বেয়াদব নারী তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। হাত ঢোকা। জ্যাকেট পরাতে চাইল আফ্রিদ। ন্যান্সি চুপচাপ হাত গলিয়ে জ্যাকেটটা পরে নিল। বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই আফ্রিদ এটা করেছে। ন্যান্সি আমতা আমতা করে বলল, কান্না ধরলে হয় না? আফ্রিদ ভ্রু নাচিয়ে বলল, ওকে ফাইন, লেটস মেক আ ডিল। হয়তো আমাকে ঠোঁট কামড়ানো চুমু দে, নয়তো 100 বার কান ধর। চুমুর প্রসঙ্গ উঠতেই ন্যান্সির বুকের ভেতর অদ্ভুত এক মোচড় খেলে গেল। এইভাবেই শিউরে উঠল, এই পুরুষ এত নির্লজ্জ হতে পারে? উৎকণ্ঠায় 2 হাত কচলাতে লাগলো সে। কাপা কণ্ঠে ফিসফিস করে উঠল ন্যান্সি, না, কখনো না। আফ্রিদের ঠোঁটে ভেসে উঠল এক পাকা দুষ্টু হাসি। তাহলে কান ধরো। চারপাশের দিকবিদিক যেন মুহূর্তেই অচেনা হয়ে গেল। অসহায় চোখে তাকিয়ে অবশেষে ন্যান্সি ধরা দিল শাস্তির খেলায়। 2 হাত তুলে কান ধরে দাঁড়িয়ে রইল। আফ্রিদ বনেটের উপরে উঠে বসলে পড়ল অদ্ভুত ভঙ্গিতে। চোখে মুখে দুষ্টুমির ঝিলিক স্পষ্ট, কিন্তু সে শুধু কান ধরাচ্ছে কেন? তার তো উচিত লাল গালে কষিয়ে 2 থাপ্পড় দেওয়া। চল শুরু কর শালি, আমি গুনছি। অশ্রুসিক্ত চোখে কাঁদো কাঁদো মুখে ন্যান্সি শুরু করলো ওঠবোস। প্রতিটি ভঙ্গিমায় লজ্জা, ভয় আর অস্থিরতার রেখা ফুটে উঠেছিল। আর আফ্রিদ নিম্নষ্ঠ দাঁত চেপে হাসি আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু চোখে মুখে ছড়িয়ে থাকা কৌতুক, তার গোপন কথা রাখা গেল না। 1, 2, 3, 10 গুনে গুনে 10 বার কান ধরেছে। কোমর ব্যথা হয়ে যাচ্ছে। ঠোঁট কামড়ে অসহায় কণ্ঠে বলে, আর পারবো না তো, সরি, এবারের মতো ছেড়ে দিন। ন্যান্সির ঠোঁট ফোলানো দেখে আফ্রিদের গা দুলিয়ে হেসে উঠল। নির্লজ্জের মতো ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলল, 10 বার উঠবোস করে কোমর ব্যথা ধরেছে? তাহলে আমার কলেজে 1000 বার। 2 হাতে কান চেপে ধরল ন্যান্সি। এই লোকের মুখে কোনো কিছুই আটকায় না, কিন্তু ন্যান্সি তো লজ্জা শরম আছে। কোশমিন কালেও ভাবতে পারেনি এইরকম নির্লজ্জ একটা লোক তার স্বামী হবে। চুপ করুন প্লিজ, আমি এসব শুনতে চাই না। ততক্ষণে বনেট থেকে নেমে নিকটে চলে এলো আফ্রিদ। পাঁচা কোলা করে তুলে দিল ন্যান্সিকে। হুমকি স্বরূপ বলল, তোকে শাস্তি দেওয়া বাকি আছে। 10টা ঘন্টা ঘুরিয়েছিস আমাকে। আমি আফ্রিদ এহসান বদলা তো নেবই নেব। 10 বার বাসর করব। পারলে আটকে দেখা মাতারি। ন্যান্সি হকচকিয়ে গেল। অভ্যন্তরে আবারও ঝড় উঠেছে। এবারে আফ্রিদ এহসানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। বিশাল অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছে 2 জনে। ন্যান্সি আশ্চর্য হলো, এত বড় অ্যাকোরিয়াম, পানিতে ভরপুর সেটা। ন্যান্সি ফাঁকা ঢোক গিলে আফ্রিদের উদ্দেশ্যে শুধায়, এটা? আফ্রিদ ভাবলেশীন জবাবে আওড়ালো, এটা কি বলতো? ন্যান্সি আরেক পলক দেখে অ্যাকোরিয়ামটা। এটা অ্যাকোরিয়াম। ক্রোড় হাসলো আফ্রিদ, ঘাড় বাঁকিয়ে বলল, ইয়েস। আর আমি তোকে অ্যাকোরিয়ামে ফেলে দেবো এখন। স্তম্ভিত ন্যান্সি। অভ্যন্তরে কম্পন ধরে তার। অস্থিরতা ফুটতে শুরু করে, ক্রমশ চেহারায়। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। অথচ সে কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা দিয়ে অ্যাকোরিয়ামে ফেলে দিল আফ্রিদ। আঁতকে ওঠে ঈশান। অস্থির কণ্ঠে আওড়াতে লাগলো, বস এটা কি করলেন? আফ্রিদ কদর্য হেসে বলল, শাস্তি দিচ্ছে। ন্যান্সি সাঁতার জানে না। এত বড় অ্যাকোরিয়ামে পড়ে ডুবে যাচ্ছে মেয়েটা।
অথচ আফরিদ থেমে নেই। সে বক্সে করে নিয়ে আসা পিরানাগুলোকে ছেড়ে দিল। স্তব্ধ ঈশান, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। এগুলো মানুষকে খুব পিরানা মাছ, এক্ষুনি তো ন্যান্সিকে খেয়ে ফেলবে। আফরিদ অ্যাকোরিয়ামে আঙুল স্পর্শ করায়। ন্যান্সি হাঁসফাঁস করছে, তার চোখ দুটো বড় বড় হয়ে আসছে, মনে মনে বারংবার বলছে, আফরিদ বের করুন আমায়।